প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের বিষয়বস্তু নিয়ে কথা বলবো জাতিসংঘ নিয়ে। আপনারা জানেন যে সম্মিলিত জাতিপুঞ্জ যে সংগঠনটি, তার নাম হলো, সংক্ষেপে যেটা বলা হয়, যে জাতিসংঘ। জাতিসংঘ পৃথিবীর প্রায় সকল দেশ, প্রায় 200 দেশ জাতিসংঘের সদস্য। কিন্তু জাতিসংঘের কি কাজ, কতটুকু কাজ আমরা জাতিসংঘের দেখতে পারি, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। যে জাতিসংঘ আজ পর্যন্ত সফলতার সাথে কতগুলো কাজ করতে পেরেছে। জাতিসংঘ যে সমস্ত কাজগুলি করে, সাধারণত হিউম্যান রাইটস নিয়ে কথা বলে, বিভিন্ন দেশের মাঝে যে ইউনিটি ধরে রাখার প্রয়োজন সেগুলি করে। কিন্তু আদৌ কি জাতিসংঘ তার যে কাজ, সেই কাজের সফলতা ব্যর্থতা সেগুলি যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব যে জাতিসংঘ আসলে এমন একটি প্রতিষ্ঠান, জাতিসংঘ এমন একটি ইনস্টিটিউট বলবো, যে যেখানে আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে বসে। আপনারা জানেন যে জাতিসংঘ প্রতি বছর সেপ্টেম্বর মাসে সাধারণ অধিবেশন ডাকে, এবং সেই সাধারণ অধিবেশনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত সরকার এবং রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করে, এবং সেখানে প্রত্যেকেই ভাষণ দেয়। পৃথিবীর অনেক দেশ সরকার প্রধান আসে, বা রাষ্ট্রপ্রধান আসে, বা কোনো কোনো দেশ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান আসে না, তারা তাদের প্রতিনিধি, পররাষ্ট্র সচিব বা তাদের কোনো প্রতিনিধিকে পাঠায়। ঠিক এইরকম ভাবেই জাতিসংঘে প্রতি বছর যে অনুষ্ঠানটি হয়, সেটি অনেকটা উৎসবের মতোই বলা 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 যেতে পারে। কিন্তু আসলে জাতিসংঘ কি করে? জাতিসংঘ যে সম্মিলিত রাষ্ট্রগুলির যে একটি প্রতিষ্ঠান, রাষ্ট্রপুঞ্জ, সেই প্রতিষ্ঠান উম, কিভাবে চলে? এর সিংহভাগ ব্যয় আসে সদস্য দেশগুলির কাছ থেকে। তার মধ্যেও সবচেয়ে বেশি যে অনুদান জাতিসংঘকে দেয়, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। এবং অন্যান্য বড় বড় দেশগুলি সেই জাতিসংঘের যে যে খরচ, যে অনুদান তারা পায়, সেগুলি দিয়ে তারা মোটামুটিভাবে চলে। জাতিসংঘ বিভিন্ন জায়গায় শান্তি বাহিনী নিয়োগ করে, তাদের নিজস্ব যে উম, ইসে আর্মি, যারা বিভিন্ন দেশ থেকে আসে, এবং এটা কোটা ভিত্তিক আসে বিভিন্ন দেশ থেকে। যেমন আমাদের দেশ থেকে কোটা ভিত্তিক যারা শান্তি বাহিনীতে আসে, তারা সেখানে মানে কাজ করে। এবং ওদের কাজটা হলো পৃথিবীতে, বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে যে সমস্ত আভ্যন্তরীণ গন্ডগোল বা সন্ত্রাস দমন, এই সমস্ত কাজে জাতিসংঘ সহায়তা করে থাকে। আর জাতিসংঘ যে কাজটা করে সেটা হলো যে পৃথিবীতে বিভিন্ন দেশের মাঝে যখন কোনো ধরনের সীমান্ত নিয়ে, ধরেন গন্ডগোল, ধরা যাক রাজনৈতিক গন্ডগোল, এবং জাতিসংঘ বিভিন্ন গরিব দেশগুলিকে অর্থনৈতিকভাবে সাহায্য করার যে প্রক্রিয়া, হিউম্যান রাইটস, মানবাধিকার, কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে জাতিসংঘ সেখানে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার কাজটি করে। বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তাদের যে একটি যোগাযোগ, এবং তাদের যে প্রক্রিয়ায় তারা কাজটি করতে চায়, সেই কাজগুলি তারা করে। জাতিসংঘের হেলথ যে বিষয়টি আছে, হেলথের আন্তর্জাতিক হেলথ উন্নয়নে যেটা করে, সেই কাজটা তারা করে। তারা বিভিন্ন দেশের, যেমন ইউনেস্কোর মাধ্যমে তারা যে কাজগুলি করে, সেই কাজগুলির মাঝে সবগুলোই আন্তর্জাতিক ইস্যু নিয়ে কাজ করে, বা বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন আইকনিক যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলিকে তারা তাদের জাতিসংঘের এই মানে ইসেতে লিপিবদ্ধ করে করে তাদেরকে একটি স্বীকৃতি দেওয়া হয়। এবং সেই স্বীকৃতির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আইকনিক যে স্থান, সেই স্থানগুলিকে তারা ইসে করে স্বীকৃতি দেয়। সেই হিসেবে বা পৃথিবীতে বহু দেশ যারা আছে, তাদের কাছে জাতিসংঘ এমন একটি প্রতিষ্ঠান বলে বিবেচিত হয়, যে জাতিসংঘই সেই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান
যেটাকে স্পন্সর বলা যেতে পারে, সে অন্যতম প্রধান স্পন্সর বলা যেতে পারে। আবার এই জাতিসংঘ নিয়ে পৃথিবী জুড়ে কিন্তু অনেক ধরনের আলোচনাও আছে, যেমন আলোচনাগুলির মধ্যে এরকম যে জাতিসংঘ কি কাজটা করে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে জাতিসংঘ সব সময়ই এমন সব কাজ করে তাদেরকে যারা ফাইন্যান্সিয়ালি সবচেয়ে বেশি পয়সা দেয়, তাদের কথাই তাদেরকে শুনতে হয়। সেই প্রেক্ষিতে যেহেতু জাতিসংঘ আমেরিকার টেরিটরিতে, সেই হেতু আহ, আমেরিকার কথা তাদেরকে একটু বেশি শুনতে হয়। যেহেতু আমেরিকা তাদেরকে অনুদানটাও বেশি দেয়, সেহেতু আমেরিকার কথার কথা তাদেরকে বেশি শুনতে হয়। সুতরাং জাতিসংঘের প্রধান যে কাজগুলি নিয়ন্ত্রণ করা হয়, তার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি অনেকাংশেই অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। জাতিসংঘ এমন কোনো কাজ আজ পর্যন্ত করেনি যে সমস্ত কাজের জন্য কোথাও কোনো শান্তি প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এরকম দৃষ্টান্ত কিন্তু জাতিসংঘের ইতিহাস খুঁজলে পাওয়া বড় কঠিন। জাতিসংঘকে অনেকে খুব ব্যঙ্গ করে, অনেক সময় বলে যে জাতিসংঘ একটি আন্তর্জাতিক টি স্টল। ওইখানে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা আসে, একে অপরের সঙ্গে মিলিত হয়। আমি ওর নেগেটিভ দিকটা বলছি না, সেটা হয়তো সৌহার্দ্য পূর্ণ পরিবেশে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সরকার রাষ্ট্রপ্রধানরা বসেন, কথা বলেন, এ, একটি 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 সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়, পরস্পরের মাঝে কানেক্টিভিটি বাড়ে। দ্বিতীয়ত যে জিনিসটা হয় সেটা হলো কোথাও কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলি নিয়েও কথাবার্তা হয়। তবে জাতিসংঘ কিন্তু এমন কোনো কাজ করেনি। আজকে পৃথিবীতে দেখুন কত যুদ্ধ হচ্ছে। এই যে ইউক্রেন যুদ্ধ জাতিসংঘ কি বন্ধ করতে পেরেছে? এই যে গাজায় মুসলিম সম্প্রদায়ের উপর, আরবদের উপর যে পরিমাণ অত্যাচার নিপীড়ন চলছে, জাতিসংঘ কি শেষ করতে পেরেছে? আমেরিকা যখন ইরানের সঙ্গে যুদ্ধ করলো, জাতিসংঘ কিছু বলতে পেরেছে? জাতিসংঘ কি সাদ্দাম হোসেনের সাথে যখন ইরাকের সঙ্গে আমেরিকার যুদ্ধ হলো, জাতিসংঘ কি ফিরাতে পেরেছে? কর্নেল গাদ্দাফিকে যেভাবে মারা হলো, কর্নে সেই 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 লিবিয়ার আহ, যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পেরেছিল? আসলেই পারেনি। কেন পারেনি? এটার একমাত্র কারণ হলো যে জাতিসংঘ কয়েকটি দেশের দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত হয়ে তাদেরকে কাজ করতে হয়, যেহেতু তারা অর্থনৈতিকভাবে জাতিসংঘকে সাপোর্ট করে। যে কারণে আজ পর্যন্ত জাতিসংঘ কোনো সিরিয়াস কাজ করতে পারেনি। বিশেষ করে যুদ্ধের ব্যাপারটাই বলছি, যে কোনো জায়গাতে কোনো যুদ্ধ জাতিসংঘ থামাতে পারেনি। তাহলে বলতে পারেন যে জাতিসংঘ শান্তি বাহিনী যারা জাতিসংঘে কর্মরত তারা কি করে? তারা যে কাজটা করে তারা তো বিভিন্ন দেশ থেকে আসে। আগেই বলছি যে বিভিন্ন দেশের কূটভিত্তিক যে সেনাবাহিনীর ইসে রয়েছে, টিম রয়েছে, তারা সেখানে কাজগুলি করে। যেমন এই যে আমাদের বিশেষ করে আফ্রিকাতে, আফ্রিকার বিভিন্ন দেশে অনেক ধরনের গন্ডগোল, আভ্যন্তরীণ মানে যে সমস্ত গন্ডগোল হয়, বিভিন্ন গ্রুপে গন্ডগোল, সন্ত্রাসী কার্যকলাপ হয়, সেগুলিতে জাতিসংঘের শান্তি বাহিনী কাজ করে। যেমন কোথাও কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি হলো, যেমন ভূমিকম্পে, যেমন আপনারা জানেন যে আহ, বেশ ক বছর আগে হাইতিতে, ক্যারিবিয়ান স্টেট হাইতিতে ইসে হয়েছিল ভূমিকম্প, যে আর্থকোয়াইক। সেই সেই ভূমিকম্প আহ, গিয়ে সাহায্য করার জন্য জাতিসংঘের শান্তি বাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই পর্যন্ত জাতিসংঘ যে কাজগুলি করে এইটাই। কিন্তু জাতিসংঘ কিন্তু অনেক কাজই আছে যে কাজগুলি জাতিসংঘের করা উচিত, কিন্তু তারা স্বাধীনভাবে করতে পারছে কিনা সেটা প্রশ্নের মুখে। যে কারণেই বলছিলাম যে এত যুদ্ধ হচ্ছে পৃথিবীতে, সেটা অনেক দিন যাবত। সেই ইরাক যুদ্ধ কবে? 1990 সালে ইরাক যুদ্ধ হলো। ইরাক সাদ্দাম হোসেনকে আহ, মানে কি পরাজিত করা হলো। সাদ্দাম হোসেন পালিয়েছিলেন, তাকে ধরা হলো, তারপর তার বিচার হলো, তাকে ফাঁসি দেওয়া হলো। একইভাবে ব্রিটেন আহ, লিবিয়াতে আক্রমণ করে কর্নেল গাদ্দাফিকে হত্যা করলো। আ- এখন আসেন এই যে আমাদের ইয়েতে প্যালেস্টাইনিয়ান এবং ইসরায়েলের যে যুদ্ধ,
সেটা তো দীর্ঘদিন যাবৎ চলছে, বলতে গেলে 1948 সালে সেই ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আরব ইসরায়েল যে কনফ্লিক্ট সেটা লেগেই আছে। সে যে কারণে আজকে মধ্যপ্রাচ্যের সমস্যা, এটা একটি বড় সমস্যা। এবং এই সমস্যা আমরা যারা এখন, আমরাও ছোটবেলা থেকেই সেই মধ্যপ্রাচ্য, আরব ইসরায়েল সংঘাত সে আমরা শুনেই আসছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি। যার চূড়ান্ত রূপ এখন চলছে, বিশেষ করে গাজা নিয়ে। গাজাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে পরিকল্পনা ইসরায়েল করছে, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং পৃথিবী এমনকি এখন আজ পর্যন্ত কথা বলছে, ইউরোপিয়ান দেশগুলি পর্যন্ত বলতে শোনা যাচ্ছে যে তারা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে। ফ্রান্স বলেছে, ব্রিটেন বলেছে, সুইডেন বলেছে, নরওয়ে বলেছে, যে এরকম ভাবে পৃথিবীর বিভিন্ন দেশ বলেছে। আর এতগুলি মুসলিম দেশ থাকার পরেও, পৃথিবীতে প্রায় 57টি মুসলিম দেশ, কিন্তু মুসলিম দেশগুলির অনৈক্য স- সেই মধ্যপ্রাচ্য সমস্যার একটা সবচেয়ে বড় কারণ। তারা কখনোই ইসরায়েল আরব সংঘাত নিয়ে, প্যালেস্টাইন আরব সংঘাত নিয়ে কিন্তু তারা কোনো জোরালো ভূমিকা পালন করতে পারছে না। একের পরে এক ইসরায়েল বিভিন্ন জায়গা থেকে, গত সপ্তাহেই তো তারা কাতারে অ্যাটাক করলো, এর আগে তারা ইরানে অ্যাটাক করেছে, আর লেবাননে অ্যাটাক করেছে। যে এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি স্টপ হচ্ছে না। কারণটা হলো, না তামার একটা মাত্র প্রধান কারণ হলো, সেটা হলো যে মুসলিম বিশ্বের অনৈক্য এই জাতিসংঘকে পর্যন্ত হস্তক্ষেপ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করছে। যে কারণে আশাতীত কোনো ধরনের ফলাফল পাওয়া যাচ্ছে না, থামছে না সারা পৃথিবীতেই যুদ্ধ। আপনারা জানেন কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, 2-3 দিনের যুদ্ধ, যদিও শেষ পর্যন্ত পাকিস্তান এবং ভারতের সমঝোতায় সেই যুদ্ধ আপাতত বিরতি। তারপর আসুন যে জাতিসংঘের অন্যান্য যে সমস্ত কাজগুলি হচ্ছে, যেমন ধরা যাক হেলথ ইস্যু, যেমন ধরা যাক মানবাধিকার ইস্যু, বা মানবাধিকার ইস্যুর ভিত্তিতে জাতিসংঘ কিন্তু অন্যান্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, যেটা আমাদের দেশে তো সবসময় হয়। আমাদের দেশে জাতিসংঘের একটা বিশাল গুরুত্ব, যদিও পৃথিবীর অনেক দেশ জাতিসংঘকে পাত্তাই দেয় না, কিন্তু আমাদের দেশে কোনো কিছু হলে পরে জাতিসংঘ গিয়ে ঝাঁপিয়ে পড়ে সেখানে। কারণ ওই যে বলে না যে গরিবের উপরে হস্তক্ষেপ করা, গরিবের উপর খবরদারি করা খুব সহজ কাজ। আমেরিকার উপরে কিন্তু সে জাতিসংঘ খবরদারি করে না, চায়নাতে খবরদারি করে না, রাশিয়াতে খবরদারি করে না, ভারতে খবরদারি করে না, কিন্তু খবরদারি আহ, জাতিসংঘ কোথায় করে? তুলনামূলক দুর্বল দেশগুলিতে, অর্থনৈতিকভাবে তারা দুর্বল, সামাজিক ইনস্টিটিউট যাদের দুর্বল, পলিটিক্যাল ইনস্টিটিউট যাদের নড়বড়ে, সেখানেই জাতিসংঘ গিয়ে ঝাঁপিয়ে পড়ে। যদিও আজ পর্যন্ত কোথাও জাতিসংঘের সমঝোতায় কোনো ধরনের শান্তির সুবাতাস কোনো দেশে বয়েছে এমন দৃষ্টান্ত এখন পর্যন্ত নেই। এরপরেও আমি বলবো যে, যেহেতু আগেও বলছি যে যে জাতিসংঘ যদি কানেক্টিভিটির জন্য বিভিন্ন দেশের একটি দেশের সাথে এক জাতির সঙ্গে, এক সম্প্রদায়ের সঙ্গে আরেক সম্প্রদায়ে কানেক্টিভিটি করার জন্য জাতিসংঘের যদি ভূমিকা থাকে, সেই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু পাশাপাশি জাতিসংঘের মতো এমন একটি বিশাল প্রতিষ্ঠান, একটি আন্তর্জাতিক সংগঠন, সেই সংগঠনের মেম্বার যারা, তাদের স্বার্থ অবশ্যই জাতিসংঘে দেখবে। একজন হয়তো ধনী হতে পারে, ধনী রাষ্ট্র হইতে পারে, বড় অর্থনৈতিক দেশ হইতে পারে, পলিটিক্যালি স্টেবল দেশ হইতে পারে, গণতান্ত্রিক ইনস্টিটিউট অত্যন্ত মানে শক্তিশালী হতে পারে, কিন্তু যেখানে এইগুলি আবার নরবড়, সেই জায়গাতে জাতিসংঘের প্রভাবটা সবচেয়ে বেশি। তো জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হয় সেটা কি অনেকাংশেই গতানুগতিক। অনেকাংশেই গতানুগতিক বলবো এই কারণে যে এখানে বছরে একবার যে উৎসবের মতো যে পরিস্থিতি হয়, সেটা হলো বিভিন্ন দেশের ডেলিগেটরা আসে,
সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তারা বক্তব্য রাখেন, তারপর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায় জাতিসংঘ। কিন্তু ওখানে কি হয় সেটা কিন্তু আজকে আট আজকে কত প্রায় 70-75 বছর বয়স বছরেও কিন্তু আমরা টের পাইনি। টের পাইনি এই কারণেই, কারণ জাতিসংঘের মধ্যস্থতায় আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে একে অপরের সঙ্গে যুদ্ধ বা আভ্যন্তরীণ যে সমস্ত ঘটনা ঘটে তার সুরাহা জাতিসংঘের মাধ্যমে হয়নি। যতটুকু আফ্রিকা বা ল্যাটিন আমেরিকা বা ক্যারিবিয়ান আইল্যান্ডের ছোট ছোট দেশগুলি, সেখানে যে সমস্যা, জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও সেই ভূমিকাও যে খুব আশাপ্রদ, খুব বলা যেতে পারে যে সমস্যার সমাধানে একটি ভূমিকা রাখে, সেটা কিন্তু খুব দৃশ্যমান নয়। তাই বলছিলাম যে জাতিসংঘের ব্যাপারটা অনেকাংশেই মনে হয় যেন একটি বড় টি স্টল, যে চা স্টলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসে, ডেলিগেটরা আসে, বসে গল্প করে, চা কফি খায়, তারপর আলাপ আলোচনা করে, এই পর্যন্তই সীমাবদ্ধ। এর বাইরে কিন্তু তেমন কোনো কিছু নেই। আর যে জিনিসটা রিয়েলি জাতিসংঘের দ্বারা মানুষ উপকৃত হয়, হয়তো একেবারে তৃতীয় বিশ্বের দেশগুলির মাঝে একটি অর্থনৈতিক সাপোর্ট জাতিসংঘের থাকে। যেমন জাতিসংঘ যে অর্থ, এই যে 200 দেশ থেকে যে পরিমাণ পয়সা পায়, সেই পরিমাণ পয়সাই তো তাদের রেভিনিউ, এবং ওইটা দিয়েই তারা তাদের কার্যক্রম চলে। সেখানে হয়তো ধনী দেশগুলি অনেক বেশি পয়সা দেয়, গরিব দেশগুলি কম দেয়, কোনো কোনো দেশ হয়তো দেয়ই না। তো এই পরিপ্রেক্ষিতে তৃতীয় বিশ্বের গরিব অনুন্নতশীল দেশগুলি জাতিসংঘের একটু অর্থনৈতিক সাপোর্ট পায়। কিন্তু তার উপর জাতিসংঘের আবার অনেক ধরনের খবরদারি রয়েছে, সেটা আপনারা জানেন। তো প্রিয় দর্শক, বলছিলাম যে জাতিসংঘের এই অধিবেশন আগামী সপ্তাহে নিউ ইয়র্কে শুরু হচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসছেন, এবং ওনার সঙ্গে বাংলাদেশের, এটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী, ওনার সঙ্গে বাংলাদেশের 3টি রাজনৈতিক দলের 4জন প্রতিনিধি আসবেন। সাধারণত জাতিসংঘে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আসলে সে দেশের একটি বিজনেস টিম, বিজনেসম্যানরা আসে, সে দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক তারা আসে। কিন্তু ডক্টর ইউনূসের বেলায় এটাই দেখলাম যে একটু ব্যতিক্রম। এর আগে শেখ হাসিনা গত 16 বছরের শাসনের প্যান্ডামিকের 2 বছর বাদে শেখ হাসিনা প্রায় ধরেন 14বারই এখানে এসেছেন। শেখ হাসিনার আসাটা ছিল একটু অন্যরকম, সেটা একটু এক্সপ্লেন করি। কারণ আমি নিজে খুব কাছে থেকে দেখেছি, জাতিসংঘে গিয়েছি, সেখানে খুব কাছে থেকে দেখা। যেমন শেখ হাসিনা এটাকে একটা মনে করতেন যে একটা বিনোদনের মতো। তিনি প্রতি বৎসর আসতেন। আর এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছিল যারা, তারা খুব উৎফুল্ল হতো, তারা নেত্রী আসবে, তারা একটা উৎসবের মতো এই সেপ্টেম্বর মাসে তারা তাদের কর্মকাণ্ড করতো, নেত্রী আসতো, গণসংবর্ধনা দেওয়া হতো। আবার এখানে যে বিরোধী পক্ষ আছে যারা, তারাও ডেমনস্ট্রেশন করতো, বিভিন্ন ধরনের বিক্ষোভ করতো তাদের দাবি দাওয়া নিয়ে, যেটা এখনো হচ্ছে। যেমন ইউনূস আসতেছে আগামী সপ্তাহে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক বিশাল প্রোগ্রাম হাতে নিয়েছে, তারা অত্যন্ত অ্যাক্টিভ, প্রতিদিনেই মিটিং করছে তারা কি করবে। এর আগে কয়েকদিন আগে আসছিল, আপনারা জানেন যে মাহফুজুর রহমান ইয়েতে, এখানে তখন আওয়ামী লীগ অনেক ধরনের বড় ডেমনস্ট্রেশন করেছিল। সেই ডেমনস্ট্রেশনে পর্যন্ত বাংলাদেশ কনসুলেটের দরজা, গ্লাস এগুলি ভাঙা হয়েছে। তারপর কোনোভাবে মাহফুজুর রহমান কনসুলেট থেকে বেরিয়ে হোটেল পর্যন্ত যেতে পেরেছেন। মাহফুজের উপরে একই ঘটনা ঘটেছে গত সপ্তাহে সম্ভবত লন্ডনে, এবং সেই একই অবস্থা। সেখানেও যুক্তরাজ্য আওয়ামী লীগ তারা ডেমনস্ট্রেশন করেছে। তো ইউনূস সাহেব এখানে আসছেন, এই কারণে আওয়ামী লীগ তো এমনিতেই ক্ষিপ্ত। বিশেষ করে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও চাচ্ছেন যে দলের যে বহির্বিশ্বে যে দল, সেই দলও অ্যাক্টিভ থাকুক,
এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করুক। সেই কারণে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে। ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ বিশাল বড় করে ইসে করবে, ডেমনস্ট্রেশন করবে, বিক্ষোভ করবে জাতিসংঘের সামনে। জাতিসংঘের সামনে বিক্ষোভ করার সবসময় পারমিশন এখানে স্থানীয় পুলিশ যারা, তারা এই পারমিশনটা তারা দেয়। তো জাতিসংঘ সামনে বিস্তীর্ণ জায়গা, সেই জায়গায় অন্তত 10,000 লোকও যদি ডেমনস্ট্রেশন করে কোনো অসুবিধা নেই, এবং পারমিশন পাবে। সেখানে শুধু বাংলাদেশ নয়, সেখানে পৃথিবীর অন্যান্য দেশে যা যে প্রবাসীরা রয়েছেন, নিউ ইয়র্ক প্রবাসীরা রয়েছেন, তারা কিন্তু এখানে ডেমনস্ট্রেশন করে। প্যালেস্টাইনিয়ানরা থাকবে সেখানে, চাইনিজরা থাকবে সেখানে, ইসরায়েলিরা থাকবে। এরকম পৃথিবীর প্রায় সব দেশেরই যেখানে যেখানে গন্ডগোল আছে, সে সমস্ত দেশের যে প্রবাসীরা তারা জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ কারণেই আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ব্যাপক প্রোগ্রাম নিচ্ছে ডক্টর ইউনূসের আসার উপলক্ষে। তো এখন প্রশ্ন হলো যে ডক্টর ইউনূস আহ, উম, জানেন কদিন আগেই মাত্র হয়ে গেল ইসে উম, মাহফুজের উপরে আহ, আমি ইসে করলো, বিক্ষোভ করলো এবং ভাঙচুর করলো আমাদের কনসুলেট। সেখানে ডক্টর ইউনূসের স্বাভাবিকভাবে নিরাপত্তা সহ বিভিন্ন যে যে বিষয় আহ, বিবেচনায় আসতে পারে। তার উনি আসবেন, ওনার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হলে সেটা ওনার জন্য এম্বারেসিং হইতে পারে। এটা একটা কারণ। তো আগে একটি কথা বলছিলাম যে প্রতি বছর মানে প্রতি বছরই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে জাতিসংঘে আসতে হবে এমন কোনো কথা নয়, প্রতিনিধিও পাঠানো যায়। শেখ হাসিনা আসতেন, আমি আগেই বলছি যে শেখ হাসিনা প্রতিবারই আসতেন, সেটা এক ধরনের উৎসবের মতো, এক ধরনের বিনোদনের মতন। তিনি তো আর প্রতি 3 মাস বা 6 মাস পর পর কোনো ভ্যাকেশন বা বিনোদনের জন্য কোথাও যেতেন না। তিনি সারা বছরে একবার যুক্তরাষ্ট্রে আসতেন সেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য। তারপর তিনি মিলিত হতেন ইসে কি বলে ওনার দলীয় কর্মীদের সঙ্গে, সম্বর্ধনায় অংশগ্রহণ করতেন, নিজের চিকিৎসাও করতেন। ওনার ছেলে তাকে ইয়েতে ভার্জিনিয়াতে, ওয়াশিংটনের কাছে উনি কদিন ছেলের এখানে গিয়ে থাকতেন। ও খুবই ন্যাচারাল, উনি হইতেই পারে ওই জিনিসটা করতেন। এই কারণে পৃথিবীর দেখবেন অনেক বড় বড় দেশ যারা কিন্তু প্রতি বছর, যেমন পুতিন বলেন, যে চীনের প্রেসিডেন্ট বলেন, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বলেন, বা ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এরা কিন্তু প্রতি বছর আসে না। তারা 3-4 বছর গ্যাপ দিয়ে দিয়ে আসে। তো আমার প্রশ্নটা হলো এইটা, যে উনি, আমাদের ডক্টর ইউনূস একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। উনি গত বছর এসে গেলেন, ঠিক আছে, গত বছরের দেশে একটা গণ অভ্যুত্থান হলো, একটা একটা নিউ সিচুয়েশন বাংলাদেশে। সেই সিচুয়েশনে তিনি এক নিরপেক্ষভাবে একটি নিরপেক্ষ সরকারের প্রধান হলেন, তিনি আসলেন। তো এইবার তো ওনাকে আসতে হবে কেন? এবার তো তিনি নাও আসতে পারতেন। এটা তো ম্যান্ডেটরি না জাতিসংঘে যে আসতেই হবে। এবার তো যে উনি জানেন আমেরিকা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সমস্ত লীগ তারা ডেমনস্ট্রেশন করবে। ডক্টর ইউনূস তো এবার না আসলেও পারতেন, দরকার ছিল না। আবার এবার সঙ্গে নিয়ে আসতেছেন তিনি বিএনপি এবং জামাত এবং এনসিপি। যে এনসিপি একটা দল, যে দলটি এখনো নির্বাচনে কমিশনে নিবন্ধিত দল নয়, তাকেও মর্যাদা দেওয়া হচ্ছে। কিন্তু তাহলে নির্বাচন কমিশনে যে অন্য 46টি রাজনৈতিক দল আছে, তাদের অপরাধটা কি? কেন, কোন ক্যাটাগরিতে, কোন বিবেচনায় শুধু এই 3টি দলকে নির্বাচন করা হলো, যে বিএনপি, জামাত এবং এনসিপি আর সে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন, অন্যরা নয় কেন? এবং একটি রাজনৈতিক দলগুলি থেকে পিক আপ করতে ওনার জন্য তো সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, ওরাই যথেষ্ট। প্রথা অনুযায়ী তো তাই হয়, সবসময় তাই হয়েছে। সেটা তিনি কেন রাজনৈতিক দলগুলিকে এখানে সম্পৃক্ততা করার প্রয়োজন মনে করলেন? অনেকেই অনেক কথা বলে, অনেকেই বলে যে ভাই ইসে আহ, আওয়ামী লীগের ভয়ে বিএনপির কে সঙ্গে নিয়ে আসা হচ্ছে। জামাতের কথা বাদ দিলাম। জামা জা- জামাত শুরু থেকেই, ডে ওয়ান, বরং ইউনূস যাওয়ার আগে থেকেই ওয়াকারুজ্জামান প্রথম ফোন কল করে যাকে সেনানিবাসে নিয়ে গিয়েছিলেন, তিনি জামাতের আমির। ইউনূস তো পরে আসলো 8 তারিখে। তো জামাত
আমি তো একটা কথা বলি যে জামাত প্রকারান্তরে সরকারের পিছনেই আছে। এনসিপি সেটা যেমন জামাতের একটা শাখা, তেমনি ডক্টর ইউনূসের দ্বারা গঠিত, উনার পরামর্শে গঠিত ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল। তো উদ্দেশ্য কি শুধু এই তিনটি রাজনৈতিক দলকে নিয়ে এখানে আসার, বা এর নেপথ্যের কারণটা কি? নেপথ্যের কারণের ব্যাপারে যেটা সহজভাবে মনে হয় সেটা হলো যে তিনি হয়তো আওয়ামী লীগের কাউন্টার হিসাবে নিজকে আরো বেশি উদার, আরো বেশি সমৃদ্ধ, আরো বেশি ইউনাইটেড দেখানোর জন্য, যদি এটা হয়ে থাকে তাহলে সেটা অন্য কথা। সেটা হইতেই পারে যে এটা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে রাজনীতির যে হিসাব, রাজনীতির যে অঙ্ক, সেই অঙ্কে ওনার হইতেই পারে। কারণ দেশে কিন্তু আহ, নির্বাচন নিয়ে বহুত ধরনের তালবাহানা চলছে। ডক্টর ইউনূস দেশের প্রধান। তিনি তিনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে নিজে গিয়ে দেখা দেখা করেছেন। তো এই সমস্ত অনেক বিষয় তো অনেকেই আলোচনা করছেন। তারেক রহমানের সঙ্গে বা বিএনপির সঙ্গে হয়তো একটা সমঝোতায় পৌঁছতে পারছেন, কারণ ইউনূস সাহেব কিন্তু এখন আগের যে ইউনূস আর আজকের ইউনূস কিন্তু বাংলাদেশে এক ইউনূস না। 8 তারিখের থেকে তারেক রহমানের সঙ্গে দেখা করার আগ পর্যন্ত ছিল ইউনূস একরকম। তারেক রহমানের সঙ্গে দেখা করার পর আরেক অন্যরকম ইউনূস। সেটার কারণটা হলো যে ইউনূস আগেও যখন রাজনৈতিক দল 1-11-এর সময় করেছিলেন, তিনি ব্যর্থ হয়েছেন। এইবার রাজনৈতিক দলটা করার উদ্দেশ্য হইল ছাত্রদেরকে দিয়ে, এবং তিনি নিজেই ছাত্রদেরকে বলছেন যে তোমরা রাজনীতি করবে এবং তোমরা ভালো করবে। কিন্তু উনি এখন দেখছেন যে না, ওদের তো রাজনীতি অলমোস্ট ফেইলার। ওরা ইলেকশন করলে কটা ভোট পাবে সে তো ডাকসুর আর জাকসুর ইলেকশন দেখলে আমরা বুঝতে পারি। নাম্বারিং এ গিয়ে তার 5 নম্বর 6 নম্বর হয়েছে। এখন জাতীয় ইলেকশন তাদের দ্বারা হবে না। জামাতের অবস্থান ভালো, জামাতের অবস্থান আরো ভালো হচ্ছে। জামাতের অবস্থান আরো ভালো হচ্ছে, সেটা জামাত যে কারণে জামাতও এখন চাচ্ছে না যার বিএনপির পিছনে থাকতে বা সঙ্গে থাকতে। জামাত ভাবছে যে হোয়াই নট, আমরা নিজেরা একাই করব। তার কারণ তাদের পিছনে গভর্নমেন্টের সাপোর্ট আছে, এবং ইসলামিক দলগুলো তারা ঐক্যবদ্ধভাবে মিলে যদি ইলেকশন করে। আবার ইলেকশনে তো নতুন পদ্ধতিও চিন্তা ভাবনা হচ্ছে, পিআর পদ্ধতি, যার সাথে মানুষ কোনো সম্পর্কই নেই মানুষ, এবং জানে না পিয়ার বিষয়টা কি, পিয়ার জিনিসটা কি, এটা কি মাথা দেয় না আপনি এটা খায়, এইটা মানুষের আইডিয়া নাই। এখন মানুষ পিয়ার পিয়ার শুনছে, কিন্তু আমার মনে হয় না যে অনেক শিক্ষিত লোকও পিয়ার বিষয়টা কি সেটা জানে না। কারণ আমরা 70 সাল থেকে নির্বাচন, ডিরেক্ট নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করে এসেছি। 70 থেকে শুরু করে একেবারে 24-এর নির্বাচন পর্যন্ত। 24-এর নির্বাচন, 18-র নির্বাচন বা 14 নির্বাচন যত বিতর্কিতই হোক, সিস্টেম তো একটাই ছিল। অবশ্যই বিতর্কিত নির্বাচন সেগুলি, যে কারণে শেখ হাসিনার পতন আরো ত্বরান্বিত হয় দেশে। শুধু দুর্নীতির জন্য নয়, দেশে তিনটা নির্বাচন একেবারেই ভুয়া ছিল। আজকে যাদের বয়স 40 বছর বয়স, তারা কোনোদিন ভোটেই দিতে পারে না, ভোট কি জিনিস তারা দেখেও নাই। অথচ এই ভোটেই বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে সে 70 থেকেই আমরা দেখে এসেছি। প্রিয় দর্শক, যে বলছিলাম জাতিসংঘ নিয়ে, এই হলো জাতিসংঘের সার্বিক পরিস্থিতি। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস এবার না আসলেই কি হতো, এই কথাটা আমি আগেও বলছি, আবার জোর দিয়ে বলছি। তো ওনার প্রতি বছর তো এটা ম্যান্ডেটরি না এখানে আসতে হবে। এখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি আসতে পারেন, উনি বক্তব্য রাখতে পারেন, উনি পররাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদায়, সেহেতু তিনি আসতে পারেন না। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যদি না আসে, তাহলে উনি আসতে পারেন। তো তো উনাকে, ডক্টর ইউনূসকে কেন আসতে হবে? তো ডক্টর ইউনূস অবশ্য বিদেশে যেতে ভালোবাসেন। তিনি 13 মাসে বোধহয় বহুবার বিদেশ গিয়েছেন। তিনি যান দুটো কারণে। তিনি তিনি জানেন যে তিনি ওয়েল নোন, আন্তর্জাতিক বাজারে তো উনার উনার পরিচিতি অনেক। সত্যি কথা বলতে কি, একজন নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক বাজারে উনার অনেক পরিচিতি।
সেই পরিচিতি তিনি সেখানে যাবেন, তিনি ওগুলি পছন্দও করেন, তিনি জানেন, তিনি ইচ্ছে করে করে বহু জায়গাতে এর আগে বহু জায়গাতে বহু সেমিনারে বহু সভায় অলিম্পিকে বহু জায়গাতে তিনি গেছেন, তিনি যে ডোনেশন দিচ্ছেন সেখানে গেছেন। আর এখন তো তিনি রাষ্ট্রপ্রধান, না সরকার প্রধান অ্যাকচুয়ালি। তো সরকার প্রধান তো এখন তো তিনি যাবেনই, এবং এই সুযোগ তিনি নিবেন না কেন? ওইটা ওনার ভালো লাগে, ওনার কাজটাই এটা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে উঠা বসা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গিয়ে গল্প গুজব করা, এটা তিনি হয়তো পছন্দ করেন, সেই কারণে হয়তো তিনি আসতেছেন। না হয় এবার গতবার যেহেতু তিনি এসেছিলেন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, তিনি এখন আসতে হবে, নট নেসেসারি, এবং এটা ম্যান্ডেটরি নয়। তবু তিনি আসছেন, ওনার যাত্রা শুভ হোক, সেই সেই কামনা করি। আর উম, সেটাও ওনাকে ভাবতে হবে যে উনি অনেক বড় বিক্ষোভের মুখে পড়বেন নিউ ইয়র্কে, কারণ এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, এবং তারা চাচ্ছে যে ভালো বা বড় ধরনের শোডাউন করে তারা ডক্টর ইউনূসের জাতিসংঘ আগমনকে বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ করবে। এটাই তাদের সর্বশেষ প্রস্তুতি বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এট দ্য সেম টাইম, যে ওনার সঙ্গে যে বিএনপির যে নেতৃবৃন্দ বা জামাত নেতৃবৃন্দ বা এনসিপি যাদেরকে নিয়ে আসছেন, এটাও খুবই বিতর্কিত ইস্যু। অন্য একটি পলিটিক্যাল পার্টিকে তাদেরকে এখানে তার সঙ্গে নিয়ে আসার কোনো যুক্তি নেই, বা এটা কোনো ও, প্রথাতেও পড়ে না, এর আগেও কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। আর যদি তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আনতে চান, তাহলে এই 46টি রাজনৈতিক দলের 46 জনকে তো তিনি নিয়ে আসতে পারতেন। শুধু তিনটি দল কেন, বিএনপি জামাত এনসিপি কেন, বাকি দলগুলির সবারই একজন করে প্রতিনিধি আনা যেতে পারতো। ডেমোক্রেট তারাও তো নির্বাচনে অংশ নেবে, তারাও দেশের রাজনৈতিক দল। তারা 1% ভোট পাক আর 5% ভোট পাক, এনসিপি তো 1% ভোটও পাবে না। এনসিপি কিভাবে আসতে পারে? সেই জন্য বলছিলাম যে ক্যাটাগরিটা কি, কেন এনসিপি? জামাত একটি বড় দল, বিএনপি তো বড় দল বলার এই অপেক্ষা রাখে না। কিন্তু এনসিপি কি? এনসিপি তো হয়েছে বমি, এনসিপি তো এখনো বলতে গেলে আতুর ঘরে। মাত্র কদিন আগেই তো এর জন্ম হলো, এবং এর জন্মদাতা যারা উনি হইতে পারেন, আমি মনে করি এর জন্মদাতা ডক্টর ইউনূস, কিন্তু দলটি যারা পরিচালনা করছেন তারা হলো পোলাপান। ইউনূস সাহেব এই পোলাপানগুলিকে দিয়ে দল করেছিলেন। উনি ভেবেছিলেন এই দলটা যদি সাকসেসফুল হয়, 9-6 করে যদি নির্বাচনে যাওয়া যায়, জনগণের কাছ থেকে যদি সাপোর্ট, উনি আরো 5 বছর থাকতে ইজিলি থাকতে পারবেন। সেটা হয়তো উনি হিসাব করেছিলেন, কিন্তু সেটা তো হয় না, সেটা ব্যর্থ হয়েছে। গভর্নমেন্টই তো ব্যর্থ, ইউনূস গভর্নমেন্ট যে ব্যর্থ, আজকাল তো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখলেই তো বোঝা যায়। তো প্রিয় দর্শক, এরপরেও তিনি জাতিসংঘে আসবেন, বক্তব্য রাখবেন। যদি জাতিসংঘে আসা বা বক্তব্যতে তেমন কোনো কিছু আসা যায় না। এর আগে বহুবার বক্তব্য দেওয়া হয়েছে, বহুবার বহু রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের সরকার প্রধান তারা আইসা গেছে। বঙ্গবন্ধু প্রথম আসছিলেন 74 সালে, তিনি আইসা বাংলায় বক্তব্য রাখছিলেন। তারপর শেখ হাসিনা কন্টিনিউ, খালেদা জিয়া আসছেন, জিয়াউর রহমান আসছেন, এরশাদ সাহেব আসছেন। তো এইভাবেই চলতে, তাতে কি হয়েছে? জাতিসংঘ আমাদের দিকে কি করে দিয়েছে? আমাদেরকে কোন বেহেশত, কোন স্বর্গ আমাদেরকে দিয়েছে? তো বরং উল্টা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে জাতিসংঘ আমাদের উপরে খবরদারি করে। এই তো খবরদারি, আজকে রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘ নাড়াচাড়া করে। রোহিঙ্গা সমস্যার কি সমাধান হলো? ওই যে আবার কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব গেলেন, তিনি বললেন রোহিঙ্গারা চলে যাবে, এরপরে উল্টা আরো 1.5 লক্ষ রোহিঙ্গা আসলো। উনি তাদের সঙ্গে ইফতার করলেন, সৌজন্যতা বোধ করলেন। আসল উদ্দেশ্য ছিল যে করিডোরের ব্যাপারটা, ওইটা নিয়ে কথা বলার জন্য গিয়েছেন। তো করিডোরের ব্যাপার তো আসতেছে, এখন বুঝতেছেন বাংলাদেশে আমেরিকান আর্মিরার আসা যাওয়া শুরু হয়েছে, কারণে অকারণে একটি দেশে আমেরিকান আর্মির যে এই যে আসা যাওয়া, এর 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 প্রকৃত অর্থে এর কোনো উপযোগী কোনো যুক্তি এখন পর্যন্ত নেই, বা সরকার নিজেও এ নিয়ে কোনো কথাবার্তা বলছেন না। এর কারণ সরকার চাইছে, আমেরিকা যা চায় তা হয়তো জনগণ এবং দেশের রাজনৈতিক দলগুলি তা মানবে না। আপনারা জানেন গত 2 দিন যাবতই আরেক মহারার নামে
বাংলাদেশে অনেক আর্মি অফিসার গিয়েছে চট্টগ্রামে। তারা হোটেলে ছিল, ঢাকার থেকে চট্টগ্রাম গেল তারা হোটেলে। সরকারের কোনো সদুত্তর নেই, সরকারের কোনো প্রেস নোট নেই। যে এই যদি অবস্থা হয়, তে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা আমরা সবসময় চিৎকার করি, গেল গেল স্বাধীনতা গেল, সব চলে গেছে, কিন্তু আজকে যা হচ্ছে সেটা কোন বিবেচনায় আমরা মুখ বুজে বসে থাকবো? প্রিয় দর্শক, আজ এই এই পর্যন্তই। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা যে যেখানে আছেন সকলে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি। ভালো থাকবেন।